গুড মর্নিং। আশা করি এর আগে যতটা চ্যাপ্টার পড়ানো হয়েছে সবটা ঠিকঠাক করে পড়াশোনা হয়েছে। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে সময় ও গতি। সময় ও গতি। তাহলে সময় ও গতি শুরু করার আগে জানবো যে সময়টা কি বা সময় কাকে বলবো। সময় বলতে সাধারণত আমরা বলবো এক্সিস্টেন্স বা অস্তিত্ব। যেমন যদি বলি যে অতীত থেকে ভবিষ্যৎ অবধি যা হবে সবকিছু কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে, তাহলে সময়টাকে বা সময়ের সংজ্ঞা যেটা বলবো সেটা এরকম বলতে পারবো যে সময় হলো অস্তিত্ব যা পর্যায়ক্রম ভাবে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ঘটনা ঘটছে, যেটা অতীত থেকে ভবিষ্যৎ অবধি বিস্তৃত। তাহলে সময় হচ্ছে একটা অস্তিত্ব বা সময় হলো এক ধরনের অস্তিত্ব ধারাবাহিকভাবে অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ অবধি বিস্তৃত। বা এরকম বলতে পারবো যে সময় হচ্ছে দুটো ঘটনার মধ্যবর্তী অংশ। যেমন সকালে ঘুম থেকে ওঠা থেকে ব্রেকফাস্ট করা অবধি মাঝখানে কি থাকছে? সময়। মাঝখানে যাই করো না কেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা কি? সেটা তো একটা সময়। এবার হচ্ছে যে সময় যখন হলো তাহলে সময়ের একক কি? তাহলে সময়ের একক বলতে সময়কে সাধারণত আমরা সবচেয়ে ছোট একক যেটা সেকেন্ড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সময়ের সিজিএস বা এসআই যাই বলো না কেন সেটাই হচ্ছে সেকেন্ড। এবার যেটা বলবো সেটা গতি। তাহলে গতি কি? গতি বলার আগে জানবো যে গতির আগের অবস্থাটা কি। তাহলে গতির আগের অবস্থাটা হচ্ছে স্থিতি। স্থিতি বলতে স্থিতি কাকে বলবো? স্থিতি বলা হবে যে যদি কোনো বস্তুর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না হয়, সময়ের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন না হয় তাহলে তাকে বলবো আমরা স্থিতি। আর যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হয়, যদি কোনো বস্তুর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হয় তাকে আমরা বলবো গতি। তাহলে স্থিতি যদি স্থিতিশীল যদি বলি বা স্থিতিশীলতা যদি বলি তাহলে সেটা কি? তাহলে যে বস্তুর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হয়নি তার ধর্মটাকে বলা হবে স্থিতি বা স্থিতিশীলতা। আর যদি কোনো বস্তুর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হয় তাহলে সেই ধর্মটাকে বলা হবে গতিশীলতা বা গতীয় ধর্ম। এরপরে আসবো গতি কত প্রকারের। গতি সাধারণত দুই প্রকারের বলতে পারবো বা সেখান থেকে বাড়ি দিয়ে তিন প্রকারের বলতে পারবো। প্রথম গতি হবে চলন গতি। চলন গতি। চলন গতি কাকে বলবো জানছি, এটি কত প্রকার ও কি কি। তারপরে আবর্তন গতি, তারপরে মিশ্র গতি। তাহলে প্রত্যেকটা গতি আস্তে আস্তে জানবো। তাহলে প্রথমে আসবো চলন গতি কাকে বলবো। চলন গতি বলা হবে যে যদি কোনো সচল বস্তুর মধ্যস্থিত কোনো বিন্দু, যদি কোনো সচল বস্তুর মধ্যস্থিত কোনো বিন্দু সময়ের সাপেক্ষে যদি তাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না ঘটে তাহলে তার গতিকে বলা হবে চলন গতি। ধরে নাও যে একটা বস্তু আছে তার মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম, এটা আর এটা, তাহলে সময়ের সাপেক্ষে ও কি করলো? সামনের দিকে গেলো, তাহলে স্থান পরিবর্তন করলো, তাহলে বস্তুটা এখানে পৌঁছালো। তাহলে এই দুটো কণার মধ্যবর্তী দূরত্বের বা এরা দুজন যদি পরস্পরের সাথে সমান্তরালে থাকে তাহলে সেটাকে বলা হবে চলন গতি। তাহলে চলন গতি আরেকবার, যে যদি কোনো সচল বস্তুর মধ্যস্থিত কোনো বিন্দু সময়ের সাপেক্ষে তাদের মধ্যবর্তী দূরত্বের যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে বলা হবে চলন গতি। চলন গতি দুই প্রকার, একটা হচ্ছে সরলরৈখিক চলন গতি আর একটা হচ্ছে বক্ররৈখিক চলন গতি। সরল রেখা বরাবর যে চলন গতি ঘটে তাকে বলবো সরলরৈখিক চলন গতি, আর বক্ররেখা বরাবর যে চলন গতি ঘটে তাকে বলা হবে বক্ররৈখিক চলন গতি। সরলরৈখিক চলন গতির উদাহরণ হচ্ছে লিফট, উপর থেকে নিচে নামা বা নিচে থেকে উপরে ওঠা। তাহলে লিফটের মধ্যে কি হবে? যেটা উপরে আছে সেটা উপরে থেকে যায়, যেটা নিচে থাকে সেটা নিচেই থেকে যায়। কিন্তু এর মধ্যে বক্ররৈখিক চলন গতির মধ্যে হবে ফ্যান, সিলিং ফ্যান যেগুলো আছে, তাহলে তার তিনটা যদি পাখা হয় তাহলে এই পাখাটা এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, তাহলে তারা যদি একরকম ভাবে ঘুরে বক্রপথে চললো কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হলো না, সেটাকে বলবো আমরা বক্ররৈখিক চলন গতি।
এবার আবর্তন গতি কাকে বলবো? আবর্তন গতি বলা হবে যে যদি কোনো বস্তু নিজের অক্ষকে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরে। আবর্তন গতি বললাম যে যদি কোনো বস্তু নিজের অক্ষকে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরে তাহলে তার গতিকে বলা হবে আবর্তন গতি। তাহলে আবর্তন গতি কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি কাকে বলবো? বৃত্তীয় গতি বলা হবে যে যদি কোনো বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরে, যদি কোনো বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরে তাহলে সেটাকে বলা হবে বৃত্তীয় গতি। যেমন সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে কি ঘুরছে? পৃথিবী ঘুরছে, তাহলে সেটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। তাহলে ঘূর্ণন গতি কাকে বলবো? ঘূর্ণন গতি বলা হবে যে যখন কোনো বস্তু নিজের অক্ষকে কেন্দ্র করে, নিজের অক্ষকে, তারা তখন কি ছিল? একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে, আর এখন হচ্ছে নিজের অক্ষকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে, তাকে বলা হবে ঘূর্ণন গতি। একটা জিনিস লক্ষ্য করলে বুঝে যাবে যে এটা যখন আছে, ধরে নাও যে এটা একটা বিন্দু, একে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে, তাহলে এটা পৃথিবী, তার সময়ের সাপেক্ষে তার স্থানের পরিবর্তন হচ্ছে। কিন্তু এটা যদি পৃথিবী হয় আর তার নিজের অক্ষকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে, তার মানে এটা হচ্ছে আহার্নিক গতি বা আহ্নিক গতি যেটা বলবো, বা লাটিমের গতি যদি বলি তাহলে সেটাও হবে। তাহলে লাটিম ঘোরা, তাহলে নিজের অক্ষকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে, তার মানে এটা স্থানের কোনো পরিবর্তন করছে না, শুধু ওখানে ঘুরছে, আর এটার স্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এটা একটা পার্থক্য বলতে পারবো ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে। এরপরে আসবো মিশ্র গতি কাকে বলবো? মিশ্র গতি বলা হবে যখন মিশ্র গতি বলা হবে যখন কোন একটা বস্তুর মধ্যে দুটো গতি বর্তমান থাকে, আবর্তন গতিও বর্তমান থাকে আর চলন গতিও বর্তমান থাকে, তখন তাকে বলা হবে মিশ্র গতি। যেমন সাইকেলের চাকা ঘুরে, তখন তার মধ্যে আবর্ত গতি হয়, আবার সেটা কি হয়? সময়ের সাপেক্ষে সামনের দিকে এগিয়ে চলে, তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র গতি। এবার আবর্ত গতি আর চলন গতির মধ্যে পার্থক্য কি কি বলতে পারবো? চলন গতির দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে সরলরৈখিক চলন আর একটা হচ্ছে বক্ররৈখিক চলন। তার মানে সরলরৈখিক চলন গতিতে সরলরেখা বরাবর আছে, বক্ররেখা বরাবর আছে, কিন্তু আবর্তন গতিতে শুধুমাত্র কি দেখলাম আমরা? বক্র পথে দেখলাম, তার জন্য আবর্তন গতি শুধুমাত্র বক্র পথে থাকে। চলন গতিতে সমস্ত কোণার বেগ সমান, চলন গতিতে সমস্ত কোণার বেগ সমান, কিন্তু বক্র গতিতে সমস্ত কোণার বেগ সমান নয়। যদি আমি ধরি যে চলন গতির লিফট, তাহলে এখানকার আর এখানকার বিন্দুর বেগ কি? সমান হবে, কারণ তারা দুজন সমান দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এর ক্ষেত্রে যদি আমি ধরি কোন একটা ঘূর্ণনশীল বস্তু নিয়ে নিলাম, তার একটা ফিতেতে আমি কি করলাম? কোন একটা পাথর বেঁধে তাকে ঘোরাচ্ছি, তাহলে এখানে ফিতের মধ্যবর্তী অংশ কেন্দ্র, এখানে পাথর, তাহলে এখানে আরেকটা বিন্দু নিয়ে নিই, যদি একই সময়ের মধ্যে তারা এক জায়গাতে ফিরে আসছে, তার এ অনেকটা পথ অতিক্রম করছে, তার মানে এর বেগ বেশি, এ কম পথ অতিক্রম করছে, তার জন্য এর বেগ কম। তার মানে হচ্ছে চলন গতিতে সমস্ত কণার বা সমস্ত বস্তু মধ্যস্থ সমস্ত কণার বেগ সমান, বা এতে আবর্ত গতিতে বস্তু মধ্যস্থ সমস্ত কণার বেগ সমান নয়। সাধারণভাবে যদি আমরা পৃথিবীকে হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চলে যে বেগ থাকবে চারদিকে ঘোরা, তাহলে মেরু অঞ্চলে সেই বেগটা থাকতে পারবে না। এই দুটো পার্থক্য। আরো পার্থক্য যদি পাও তাহলে অবশ্যই করবে। এরপরে আসবো স্থিতি বা গতি সবকিছুই আপেক্ষিক, বা চরম স্থিতি বা চরম গতি বলে কিছু নেই। দেখো, স্থিতি বা গতি যখন বললাম তখন কি বললাম? যে যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে বা সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, তাহলে এখানে সাপেক্ষ জিনিসটা নিয়ে আসলাম। তাহলে ওই সাপেক্ষটাকে কি বলবো? সাপেক্ষটাকে বলা হবে নির্দেশ বস্তু। এখানে সময়কে যেহেতু নিলাম তার জন্য সময়টা হচ্ছে নির্দেশ বস্তু। এটা এগুলো ক্লাস 6 এ পড়ানো হয়েছে। আর
সাপেক্ষ নিয়ে আসার জন্য কি হচ্ছে, সবটাই একটা জিনিসের সাপেক্ষ অন্যটাকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে নিজে একা একা স্বতন্ত্র ভাবে থাকতে পারছে না। তাহলে এখানে যে সাপেক্ষ জিনিসটা নিয়ে আসলাম, তার জন্য একজনের সাপেক্ষে অন্যজন গতিশীল হতে পারে, আবার একজনের সাপেক্ষে অন্যজন গতিশীল না হতে পারে। যেমন আমি যদি কোনো গাছের সামনে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি নিজে গাছকে কি দেখবো, স্থির দেখবো। কিন্তু চলমান যদি কোনো চলন্ত গাড়িতে যদি কোনো লোক থাকে, তাহলে ও যদি গাছকে দেখে, তাহলে কি দেখতে পাবে, যে গাছটা পিছনের দিকে সরে যাচ্ছে আর ও সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে তার সাপেক্ষে গাছটা কি গতিশীল। তাহলে এই যে একজনের সাপেক্ষে স্থির, একজনের সাপেক্ষে গতিশীল, এই রকমের জন্য আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি এখন স্থির আছি, কিন্তু অন্যান্য গ্রহের তুলনায় যদি দেখা হয়, তাহলে দেখতে পাবো যে আমি গতিশীল আছি, গ্রহের সাথে সাথে কি করছি, ঘুরছি। তাহলে সৌরজগতের বাইরে থেকে যদি কেউ দেখে, তাহলে পুরো সৌরজগৎটাকেই ঘুরন্ত অবস্থায় দেখতে পাবে। তাহলে এগুলো হচ্ছে যে চরম স্থিতি বা চরম গতি বলে কোনো কিছু নেই, সবটাই হচ্ছে কি আপেক্ষিক মাত্র। তার জন্য এখানে প্রশ্ন, চরম স্থিতি বা চরম গতি বলে কোনো কিছু নেই, ব্যাখ্যা দাও। তাহলে এটা বলে দিতে হবে। এরপরে আসবো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কাকে বলবো? অতিক্রান্ত দূরত্ব বলা হবে যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে, সেটা যে কোনো দিকে হতে পারে। তাহলে সময়ের সাপেক্ষে কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে বলা হবে তার অতিক্রান্ত দূরত্ব। বা সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যায়, তাহলে তাদের মধ্যবর্তী অংশটাকে কি বলা হবে, তার অতিক্রান্ত দূরত্ব বলা হবে। একই রকম ভাবে যদি সরণ কাকে বলে বলি, সরণ কাকে বলে? সরণ বলা হবে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, তখন তাকে বলা হবে কি সরণ। তাহলে এখানে একটা জিনিস যুক্ত হলো, সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে, আর এখানে নির্দিষ্ট দিকে নেই। আর একবার সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে বা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যায়, তাহলে তাদের মধ্যবর্তী অংশকে বলা হবে তার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ বলা হবে সময়ের সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যদি কোনো স্থান পরিবর্তন করে, তাহলে তাকে বলা হবে সরণ। এদের দুটোরই একক কিন্তু একই, যে অতিক্রান্ত দূরত্বটাকে প্রকাশ করা হবে সিজিএস একক সেমি দ্বারা, আর এসআই একক মিটার দ্বারা। সরণের ক্ষেত্রেও সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। এরপরে আসবো দ্রুতি কাকে বলবো? দ্রুতি বলা হবে এর ক্ষেত্রে যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন ঘটে। সময়ের সাপেক্ষে যদি না বলে, এরকম বলি যে সময় পরিবর্তনের সাথে সাথে অতিক্রান্ত দূরত্বের যদি পরিবর্তন ঘটে, তাহলে তাকে বলবো আমরা কি দ্রুতি। বা সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হবে দ্রুতি। তাহলে দ্রুতি সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার। একই রকম ভাবে বেগ কাকে বলবো? তাহলে সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হবে বেগ। তাহলে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার দ্রুতি, সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হবে বেগ। এবার দ্রুতি কত প্রকারের আর বেগই বা কত প্রকারের? তাহলে দ্রুতি সাধারণত তিন প্রকারের। তিন প্রকার না বলে দুই প্রকার বলা বেশি ভালো। গড় দ্রুতি আর গড় বেগ যেগুলো আছে, সেগুলো গড়ের মধ্যে পড়ে গেল। তাহলে দুই প্রকার করে বলি, একটা হচ্ছে সমদ্রুতি আর একটা হচ্ছে অসমদ্রুতি। একই রকম ভাবে বেগ, সমবেগ ও অসমবেগ। সমদ্রুতি কাকে বলবো? সমদ্রুতি বলা হবে যে সময়ের সাপেক্ষে যদি সম পরিমাণের অতিক্রান্ত দূরত্ব ঘটে, বা দূরত্বের হার যেটা আছে সেটা যদি সমান সমান হয়। ধরুন এখান থেকে 1 সেকেন্ডে এত দূর গেল, এটা 5 মিটার, আবার পরের সেকেন্ডে 5 মিটার গেল। তাহলে সমান সময়ের ব্যবধানে যদি সম পরিমাণে কি হয়, অতিক্রান্ত দূরত্ব ঘটে, তাহলে সেটাকে বলা হবে সমদ্রুতি। আর যদি সমান সময়ের ব্যবধানে অসম পরিমাণে হয়, যে 1 সেকেন্ডে গেল 5 মিটার, পরের সেকেন্ডে গেল 7 মিটার, তাহলে সেগুলো কি অসমান, তাহলে সেগুলোকে বলা হবে অসমদ্রুতি। একই রকম ভাবে সমান সময়ের ব্যবধানে যদি সম পরিমাণে সরণ ঘটে, তাহলে তাকে বলা হবে সমবেগ। আর
সমান সময়ের ব্যবধানে যদি অসম পরিমাণে সরণ ঘটে তাহলে সেটাকে বলা হবে অসম বেগ। গড় দ্রুতি কাকে বলবো? গড় দ্রুতি বলা হবে, তাহলে গড় সাধারণত আমরা জানি গড়ের ক্ষেত্রে কি হয় যে সমস্ত অতিক্রান্ত দূরত্ব বা সমস্ত সময় বা মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময় এর অনুপাতকে বলা হবে গড় দ্রুতি। একই রকম ভাবে মোট সরণ ও মোট সময়ের অনুপাতকে বলা হবে কি গড় বেগ। এবার আসবো ত্বরণ কাকে বলবো? ত্বরণ প্রথমটা কি ছিল? সরণ বা অতিক্রান্ত দূরত্ব ছিল, তারপর দ্রুতি বেগ আসছে, এরপর আসবে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেটর, যেটা আমরা বলে থাকি বাইকের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে। অ্যাক্সেলারেটর মানে হচ্ছে যে একটা পিকআপ দিয়ে দিলাম, তাহলে কি হলো? হঠাৎ করে তার বেগ বেড়ে গেল, তাহলে বেগ বাড়লো, তার মানে হচ্ছে বেগের পরিবর্তন ঘটলো। তাহলে ওই যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বা বেগের পরিবর্তনের হারকে কি বলবো আমরা? ত্বরণ বলবো। ত্বরণের ইংরেজি অ্যাক্সেলারেটর। তাহলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ। একই রকম ভাবে হচ্ছে মন্দন। সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে ব্রেক কষা, তাহলে ব্রেক কষা দিলে কি হবে? মন্দন সৃষ্টি হবে। তার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হবে মন্দন। ত্বরণ, ত্বরণ আবার দুই প্রকারের, একটা সমত্বরণ অসমত্বরণ। মন্দন দুই প্রকারের, সমমন্দন অসমমন্দন। তাহলে সমান সময়ের ব্যবধানে যদি সমপরিমাণে বেগের বৃদ্ধি ঘটে তাহলে তাকে বলবো সমত্বরণ, আর সমান সময়ের ব্যবধানে যদি সমান বেগের বৃদ্ধি না ঘটে তাহলে তাকে বলবো অসমত্বরণ। আঁকা বাঁকা রাস্তায়। মন্দন, সমান সময়ের ব্যবধানে যদি সমান বেগের হ্রাস ঘটে তাহলে সেটাকে বলবো সমমন্দন। সমান সময়ের ব্যবধানে যদি সমান পরিমাণে বেগের হ্রাস না ঘটে তাহলে সেটাকে বলবো আমরা অসম মন্দন। তাহলে মন্দন, ত্বরণের পার্থক্য, দ্রুতি, বেগের পার্থক্য, অবশ্যই এগুলো